চিকিৎসার জন্য কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। দুপুর 12টা 20 মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর পুরান ঢাকার পুরনো কারাগার থেকে বের হয়ে 12টা 36 মিনিটে বিএসএমএমইউতে পৌঁছায়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত জিনিসপত্র কারাগার থেকে এনে সকালেই বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের 621 ও 622 নম্বর কেবিনে নিয়ে গুছিয়ে রাখা হয়। ওই ব্লকের সামনে মোতায়েন করা হয় বিপুল পুলিশ। 1 বছরের বেশি সময় ধরে দুর্নীতি মামলায় পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বিশেষ সেলে বন্দী রয়েছেন খালেদা জিয়া। এর আগেও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও ওই হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হচ্ছিলেন না। তিনি ও তার দলের দাবি ছিল বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার। হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন তার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। চিকিৎসার জন্য কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, সরাসরি যুক্ত হব তার সাথে। জাহিদ, খালেদা জিয়াকে কি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে নাকি তাকে ভর্তিও করা হবে, এই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? কারাবন্দী খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে এবং এখন পর্যন্ত তার বিষয়ে আসলে কি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, তাকে কি চেক আপ করে অথবা তার যে পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে, তার স্বাস্থ্যগত যে অবস্থাগুলো রয়েছে সেগুলো দেখে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে কিনা, অথবা তাকে ভর্তি করা হবে কিনা, অর্থাৎ শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল এখানে রাখা হবে কিনা, এই বিষয়গুলোর ব্যাপারে এখন পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বেলা 2:30টার দিকে হাসপাতাল পরিচালক যিনি রয়েছেন তার আমাদের সাংবাদিকদের সাথে ব্রিফ করার কথা রয়েছে। তিনি আসলে জানাবেন যে কি সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনের বিষয়ে, তিনি কি থাকবেন কিনা অথবা তাকে নিয়ে যাওয়া হবে কিনা কারাগারে, এই বিষয়গুলো। যদিও এখন তিনি হসপিটালে আছেন এবং এই হাসপাতালে পরবর্তী তার জন্য যে মেডিকেল টিমটি গঠন করা দেওয়া হয়েছিল অক্টোবরে উচ্চ আদালত থেকে, এবং তিনি অক্টোবরের যে হাইকোর্টের নির্দেশে উচ্চ আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে কিন্তু মূলত তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং নভেম্বরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। সেই আদেশের প্রেক্ষিতে কিন্তু বিচারিক আদালত যেটি রয়েছে নাইকো মামলার, বিশেষ করে শেখ হাফিজুর রহমানের যে আদালত, ঢাকার বিশেষ আদালত, সেই আদালত কিন্তু হাইকোর্টের সেই আদেশের ফলেই তাকে পুনরায় তাকে চিকিৎসা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি অভিযোগ করেছেন যে খালেদা জিয়ার পর্যাপ্ত চিকিৎসা এই হাসপাতালে হচ্ছে না এবং তার যেই চিকিৎসা দরকার সেজন্য তারা একটি বিশেষায়িত যে কোনো একটি হাসপাতালে নেওয়ার জন্য তারা বারবার আবেদন করছেন এবং এ বিষয় নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং খালেদা জিয়া তার যেই ব্যক্তিগত যে চিকিৎসকের কথা বলছেন সেই বিষয়গুলো তারা বারবার গণমাধ্যমের সামনে বলার চেষ্টা করেছেন। তারপরেও যেহেতু এখানে উচ্চ আদালতের একটা আদেশ রয়েছে, তিনি যেহেতু কারাবন্দী এবং তিনি যেহেতু সাজাপ্রাপ্ত আসামি, তার ক্ষেত্রে অভ্যন্তরীণ যেই কারার যে দণ্ডবিধি রয়েছে, কারার যে নিয়মগুলো রয়েছে, যে কোর্ট রয়েছে, এই কারা কোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আনা হয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসনের যে স্বাস্থ্যগত বিষয়গুলো এর আগেও বলা হয়েছে যে তিনি হাঁটতে পারেন না এবং তার হাঁটুতে প্রচন্ড ব্যথা রয়েছে এবং তার শরীরে অন্যান্য আরো অনেক সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিএনপি থেকে বারবার জানানো হয়েছে এবং তাকে কিন্তু কেন্দ্রীয় কারাগারেও বিভিন্ন সময় মেডিকেল যে চেক আপ, যে পরীক্ষা নিরীক্ষা, সেটি কিন্তু নিয়মিত করা হয়েছে। সবকিছু মিলিয়ে তিনি এখন বঙ্গবন্ধু মেডিকেলের ক্যাবিনে রয়েছেন এবং এখানে যারা সংশ্লিষ্ট চিকিৎসক রয়েছেন তারা তাকে দেখভাল করবেন এবং তার স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষার পরে এই হাসপাতালের যে পরিচালক তিনি সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আসলেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে কি হাসপাতালে রাখা হবে বা কারাগারে ফেরত নিয়ে যাওয়া হবে কিনা, এই বিষয়গুলো আমরা জানতে পারবো হাসপাতালের পরিচালক যখন সিদ্ধান্তটি জানাবেন তখনই। জাহিদ, ধন্যবাদ। নিশ্চয়ই সেই সিদ্ধান্তের কথা আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব।
নাইকো দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হাজির হননি। 10 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। এর আগে মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। 2007 সালের 9 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। 2008 সালের 5 মে এই মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক SM শাহিদুর রহমান। ভবন নির্মাণে অনিয়ম ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহ করছে রাজুক। রাজধানীতে 8টি জোনে 10 তলার ওপরের বহুতল ভবনের তথ্য সংগ্রহ করছে সংস্থাটির 24টি দল। বনানীতে প্রাসাদ ট্রেড সেন্টারের 16 তলা ভবনে অনুমোদনহীন ব্রুড বেকারির সব বন্ধের নির্দেশ দিয়েছেন রাজুকের ম্যাজিস্ট্রেট। আজ উত্তরা, টঙ্গী, গাজীপুর, সাভার, মিরপুর, গুলশান, বনানী, মহাখালী, পূর্বাচল, ধানমন্ডি, লালবাগ, মতিঝিল, ভুলতা, কেরানীগঞ্জ, জুরাইন, সূত্রাপুর ও ওয়ারীতে চলছে তথ্য সংগ্রহের কার্যক্রম। এছাড়াও দৈনিক বাংলা মোড়ে ভবন পরিদর্শন করে রাজুকের প্রতিনিধি দল মূল নকশা অনুযায়ী এসব ভবন নির্মাণ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে রাজুক। একই সঙ্গে ভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে কিনা সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে অভিযান শুরু করেছে রাজুক। এই মুহূর্তে বনানী এবং ধানমন্ডি থেকে দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ধানমন্ডিতে আছে সহকর্মী আদিত্য আরাফাত। আগের সংবাদে জানাচ্ছিলেন আমাদেরকে রাজুকের ভবন পরিদর্শন করে তথ্য সংগ্রহের কার্যক্রমের বিষয়ে। সবশেষ কি আছে তথ্য? শম্পা, আপনি জানেন যে সকাল থেকেই 14টি টিম একযোগে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করেছে। আমি আছি ধানমন্ডি এলাকায়। এখানে একটু আগে ছিলাম ধানমন্ডি 1 নম্বর সড়কে, এখন ধানমন্ডি 2 নম্বর সড়কে আছি। এখানে রাজুকের পরিচালক শাহ আলম চৌধুরীর নেতৃত্বাধীন একটি টিম কাজ করছে। তারা মূলত অনুমোদন অনুযায়ী ইমারতের সংখ্যা এবং বর্তমানে ইমারতের সংখ্যা এবং সিভিল এভিয়েশন কর্তৃক প্রদত্ত উচ্চতা কতটুকু ছিল এবং বর্তমানে উচ্চতা কতটুকু আছে এই বিষয়গুলো দেখছেন। এছাড়া তারা আরো বিভিন্ন ভবনে গিয়েছেন এবং সেখানে দেখেছেন যে কার পার্কিং অনুযায়ী কার পার্কিং নকশা অনুযায়ী হয়েছে কিনা। এইসব ক্ষেত্রে তারা বেশ কিছু অনিয়ম তারা পেয়েছেন। এছাড়া সিঁড়ির সংখ্যা যখন নকশা অনুমোদন হয়েছিল তখন কত ছিল, বর্তমানে সিঁড়ির সংখ্যা কত এবং অগ্নি নির্গমন সিঁড়ির সংখ্যা কত। তো এইসব ক্ষেত্রে তারা বেশ কিছু তারা অনিয়ম পেয়েছেন, তারা জানিয়েছেন। এর আগে তারা আমি এর আগে আপনাকে দেখিয়েছি শম্পা যে একটি ভবনে, যেটি ভবন ছিল হচ্ছে আবাসিক ভবন, সেখানে আবাসিক ভবনে বাণিজ্যিক বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়া হয়েছে এবং সেসব ভবনগুলোতে যে বহির্গমনের অর্থাৎ দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে যে বহির্গমনের যে রাস্তা থাকে, যে দরজা থাকে, সেটি আসলে একেবারেই ছোট এবং সেখানে বের হওয়ার সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এছাড়া এখানে আরেকটি ভবনের সামনে আছি আমরা, ধানমন্ডি 2 নম্বর সড়কের 32 নম্বর যে ভবনটি আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডোমিনজু পিৎজা। এটি আসলে এই ভবনটিও করার ক্ষেত্রে এখানে যে রেস্টুরেন্টের জন্য যে রাজুক থেকে অনুমোদন নেয়ার কথা সেই অনুমোদনটি তারা নেয়নি, এমনটি আমাদেরকে জানিয়েছেন রাজুকের যে টিম কাজ করছেন তারা। এবং এখন পর্যন্ত তারা কাজ করছেন এবং ধানমন্ডির আরো বিভিন্ন জায়গায়, বিভিন্ন আবাসিক ভবনে, বিভিন্ন বাণিজ্যিক ভবনে তারা পরিদর্শন করবেন। এখনো পর্যন্ত বেশ কিছু ভবনে তারা, যেটি বলছিলাম যে তারা বিভিন্ন ভবনে তারা অনিয়ম পেয়েছেন, বিশেষ করে তারা যে বহির্গমন পথ সেখানে অনিয়ম পেয়েছেন এবং কয়েকটি ভবনে তারা পেয়েছেন যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা যথেষ্ট পর্যায়ে নেই এবং কোনো কোনো ভবনের মধ্যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এমন দৃশ্য রাজুকের যে মাঠ পর্যায়ে যে টিম কাজ করছেন সেই টিমের অনুসন্ধানে এবং তাদের তথ্যে বেরিয়ে আসছে। তো শম্পা, এই ছিল ধানমন্ডি থেকে আমার কাছে সবশেষ তথ্য। এবার আমরা বনানীর অভিযানের খবর জানতে সহকর্মী হিমেল মাহবুবের কাছে যেতে চাই। হিমেলের আগে আপনি জানিয়েছিলেন একটি রেস্টুরেন্টকে কিন্তু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠবার কারণে। আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে?
শম্পা, প্রথমে আমি আপনাকে জানাই যে রাজুকের কর্মকর্তারা কিন্তু এটিকে অভিযান হিসাবে নয়, এটিকে পরিদর্শন হিসাবে বারবার বলছেন যে তারা পরিদর্শন করতে এসেছেন। সেই সাথে এখন রাজুকের কর্মকর্তারা বনানীর স্টার টাওয়ারে এসে ভেতরে ঢুকেছে। এই ভবনটি 15 তলায়, এই ভবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সুতরাং হাজার হাজার ছাত্র শিক্ষার্থী এখানে লেখাপড়া করে। এই ভবনটি কতটুকু নিরাপদ সে বিষয়ে তারা খোঁজ খবর নিতে ভিতরে গিয়েছেন। তারা হয়তো বাইরে আসলে তারা ভেতরের যে পরিস্থিতি সেই বিষয়টি জানাবেন। আর আমি যদি একটু এই ভবনের আশপাশের ভবনগুলো একটু আপনাকে দেখাই, যে বর্তমানে যে রাজুকের নিয়ম রয়েছে, নিয়মে প্রত্যেকটি একটি ভবন থেকে আরেকটি ভবনে যা পাশাপাশি গড়ে উঠতে হলে কিন্তু ন্যূনতম কিছু জায়গা ফাঁকা রাখতে হবে, কয়েক হাত জায়গা রাখতে হবে। এখানে কিন্তু যেহেতু এই নিয়মটি হবার আগে এখানকার এই ভবনগুলি গড়ে উঠেছে, সেই নিয়ম কিন্তু মানা হয়নি। তো সুতরাং এই বনানীর এই মেন রোডে যে ভবনগুলো রয়েছে, বহুতল ভবন, এগুলো কিন্তু এক অর্থে ঝুঁকিপূর্ণ বলাই যায়। কারণ আপনি যে জানেন যে কিছুদিন আগেই যে বনানীর যে অগ্নিকাণ্ড এবং অনেক হতাহতের ঘটনা ঘটেছে, সেই হিসাবে একটি ভবনে আগুন লাগলে আর একটি ভবনে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু নতুন নিয়ম অনুযায়ী নতুন নিয়ম কোড মানা হয়নি, সেই হিসাবে কি করবেন কিংবা বিকল্প কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটি আমরা ফায়ার সার্ভিস, সেটি আমরা রাজুকের কর্মকর্তাদের কাছে অবশ্যই জানতে চাইবো সেই বিষয়টি। সেই সাথে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও কিন্তু প্রত্যেকটি ভবনেই যাচ্ছেন এবং দেখছেন যে ছাদে তাদের যে ছাদের দরজাটি সেটি খোলা আছে কিনা এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা, নিজস্ব যে ব্যবস্থা থাকার কথা সেটি রয়েছে কিনা। তো পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তা আমি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। শম্পা। হিমেল, ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য। দেশের 2579টি কেন্দ্রে একযোগে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। অংশ নিয়েছে 13.5 লাখের বেশি শিক্ষার্থী। এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও সুষ্ঠু ও নকলমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল পরিদর্শন করে এমন কথা বলেন তিনি। অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষকদের কোনো রকমের গুজবে কান না দেবার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের গুজব যাতে কেউ ছড়াতে না পারে সেই জন্য গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়। দীপুমণি আরও বলেন, কিছু অসাধু চক্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, সেই জন্য সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি নিয়ে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেটি দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করি যে এবারের এসএসসি পরীক্ষার মতোই ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকলের সহযোগিতায় আমরা প্রশ্ন ফাঁসহীনভাবে, নকলমুক্তভাবে আমরা ভালোভাবে পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো। অভিভাবকদের, পরীক্ষার্থীদের, শিক্ষক শিক্ষিকাদের এবং আপনাদের গণমাধ্যমের আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই। কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোমবাতি জ্বালিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে রংপুরের শিক্ষার্থীরা। নগরীর শালবন এলাকায় সরকারি রোকেয়া কলেজ কেন্দ্রে শিক্ষার্থীরা মোমবাতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ ছিল না, অন্ধকার থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যায়। রংপুরের সব পরীক্ষা কেন্দ্রে একই অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। রবিবার মধ্যরাতে ঝড় হওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এছাড়া বিদ্যুৎ লাইনে গাছপালা পড়ায় 2টি ফিডার ছাড়া সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানায় পিডিপি। মোমবাতি মনে করে পাড়া দেওয়ার জন্য মনে করার চেষ্টা করছি, তারা বলতে ভিতরে ব্যবস্থা হয়েছে, সরকারের কোনো অসুবিধা নাই। শিক্ষামন্ত্রীর উচিত ছিল সারা বাংলাদেশের জন্য প্রতিটা পরীক্ষা সেন্টারে যেন বিদ্যুৎ সচল রাখা যায়। কলেজ কর্তৃপক্ষ অথবা সচিব সাহেব তো এই ব্যাপারে তো আপনার জেনারেটরের ব্যবস্থা করে আলোর ব্যবস্থা করতে পারত। স্বপ্নধারার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। নোয়াখালীর সুবর্ণচরে আবারও এক নারীকে গণধর্ষণের অভিযোগ।
ফায়ার সার্ভিসের ছাড়পত্র প্রতি বছর নবায়ন সহ আগুন প্রতিরোধে বেশ কিছু অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদের সভা শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানায় মন্ত্রিসভা। এরপর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বেশ কিছু অনুশাসন ও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নির্দেশনাগুলো হলো যে কোনো ভবন নির্মাণের সব মন্ত্রণালয়ের ছাড়পত্র দেবার পর তা পুনরায় পরিদর্শন করা, কিছুদিন অন্তর অন্তর অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা, এছাড়া পানির অভাব পূরণে নতুন জলাশয় সৃষ্টি ও জলাশয় পুনরুদ্ধার, বহুতল ভবনে ওঠার জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো এবং প্রতিটি ভবনে একাধিক অ্যানালগ ফায়ার এক্সিটের ব্যবস্থা রাখা। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সিকিউরলি 1 থেকে 3 মাসের মধ্যে হতে পারে সুবিধাজনক সময়ে যে ফায়ার ড্রিল করা, অর্থাৎ মহড়া মাঝে মধ্যে করা, যেন সবাই সচেতন হয়। পানির অভাবজনিত সমস্যা তৈরি হচ্ছে। ঢাকা শহরে যে খাল ছিল, ডোবা ছিল, ঝিল ছিল, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো যেখানে যেখানে সম্ভব জলাশয় বা জলাধার তৈরি করা, মানে এই পানির অভাব পূরণ করার জন্য। সাকুল্যে 3টি হাইরাইজ অর্থাৎ 23 তলা পর্যন্ত যাওয়ার মতো ল্যাডার আছে। তো এই সংখ্যা বাড়ানো বা সক্ষমতা বাড়ানো ফায়ার সার্ভিসের। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঝড়ে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 2 জন। সকাল 6টার দিকে মুন্সিগঞ্জের কজারিয়া এলাকায় মরদেহটি ভেসে থাকতে দেখা যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা আনসার সদস্য রীতা আক্তারের মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নিখোঁজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহানুদ্দিন এবং পুলিশের এসআই সেলিমকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। তাদের উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ফায়ার সার্ভিস। রবিবার সন্ধ্যায় সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ভোট গ্রহণ শেষে 2টি ট্রলার ও একটি স্পিড বোর্ডে সদরে ফিরছিলেন কর্মকর্তা কর্মচারীরা। পথে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়। নোয়াখালীর সুবর্ণচরে আরেক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাগ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিতার অভিযোগ, রবিবার উপজেলা নির্বাচনে ভোট দিয়ে সন্ধ্যায় স্বামীসহ বাড়ি ফিরছিলেন তিনি। পথে তালা প্রতীকের প্রার্থী বাহার চৌধুরীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে 10 থেকে 12 জন তাদের মারধর করে। এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাশার ওই নারীকে পাশের মাছের প্রজেক্টে নিয়ে গণধর্ষণ করে। স্বামীর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা। তিনি বলেছেন, অভিযোগ তদন্ত চলছে, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওরা আগের দিন আমার হুমকি দিচ্ছে, তুমি কেন্দ্রে যেতে পারতে না, যদি করো তাহলে আমাদের ফাঁকিরে ভোট দিতে হবে। ইসুফ মাঝি আমারে হুমকি দিচ্ছে এবং আমার উপর অত্যাচার করছে। বেসু মাঝি, বজলু, তারপরে ওই ভাষার আবুল বাসা, তার কয়েকজনে মিলে আমাদের ঘুরে নিয়ে ডোয়া বাঁধি। এক পাশে সাউদি দেখছি 5-6 জনে মিলে, আর ওয়াইফে 3 জনে কর্তাকে নির্যাতন করছে। 2 প্রার্থীর মধ্যে কোনো প্রার্থীর পক্ষে তার ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার নাকি বাকবিতণ্ডা হয়, তিনি দাবি করলেন। তো তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। আমরা পঞ্চগড়ের সদরে জয়ধর ভাঙা এলাকায় বাবার হাতে 6 মাসের শিশু নিহত হয়েছে। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে স্ত্রী সহ 2 সন্তান। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে সকালে অভিযুক্ত নাজিমুল ইসলাম তার 6 মাসের মেয়ে রত্না আক্তারকে আছাড় দিয়ে হত্যা করে। পরে তার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন স্ত্রী রাশিদা খাতুন ও 2 মেয়ে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় নাজিমুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের রংপুর মেডিকেলে নেওয়া হয়। নিহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বপ্নধারার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও যা থাকছে। নেপালে ঝড় ও বজ্রপাতে 28 জনের মৃত্যু, আহত 4 শতাধিক, চলছে উদ্ধার অভিযান।
সব জেলা উপজেলার সম্মেলন শেষ করেই অক্টোবরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে সংগঠিত 8টি সাংগঠনিক কমিটি তৃণমূলকে সংগঠিত করার পাশাপাশি দ্রুত জেলা উপজেলা সম্মেলন করতে সহায়তা করবে। 2016 সালের 22 অক্টোবর অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। 3 বছর পর আবার আগামী অক্টোবরেই সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 29 মার্চ সভাপতিমণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সম্মেলন সফল করতে 8টি সাংগঠনিক কমিটি করা হচ্ছে। বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা এসব কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। উপজেলা সম্মেলন এবং জেলা সম্মেলন এগুলো সম্পন্ন করেই আমরা একটি পরিপূর্ণ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করে থাকি। এই কমিটি সমস্ত জেলা কাউন্সিল, উপজেলা কাউন্সিলগুলি অনুষ্ঠান করার, উপজেলায় বিদ্যমান কোনো সমস্যা থাকলে সে সমস্যাগুলো সমাধান করা এবং জেলা আওয়ামী লীগের পরিপূর্ণ কাউন্সিল অনুষ্ঠান করা। যে আওয়ামী লীগের কাউন্সিলগুলি গত 2 বছরে আগে অনুষ্ঠিত হয়েছে, সেই জেলা আওয়ামী লীগের কাউন্সিলগুলি অনুষ্ঠান করে জেলা কমিটিকে একটি আপডেট করা। একই সাথে মন্ত্রিসভা ও দলে দায়িত্ব পালনের ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসতে পারে জাতীয় সম্মেলন থেকে। দলের মধ্যে কিছু কিছু ব্যক্তি একের অধিক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যাকে যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে সেই জন্য সেই অ্যাপয়েন্টমেন্টটা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং সেখানে যদি সে পালনের লক্ষ্যে যদি কোনো সমস্যা থাকে সেগুলিকে দূর করার চিন্তা তো দলের আছেই। নতুন মন্ত্রিসভার মতো নতুন কমিটিতেও চমক থাকতে পারে বলে জানিয়েছেন নেতারা। চমক তো সবসময় থাকবে, কারণ নতুন লোক আসলেই এটাকে চমক বলা যেতে পারে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ডিবিসি সংবাদ। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, বিদ্যুৎ না থাকায় রংপুরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের তথ্য সংগ্রহে রাজুক, বনানীর প্রাসাদ সেন্টারে রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ। এবং ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স নবায়ন, উঁচু ভবনে ওঠার সক্ষমতা বাড়ানো, একাধিক ফায়ার এক্সিট রাখতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর অনুশাসন। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন রমজান আলী কারণ, মোহাম্মদ ইকবাল, শাকিল খান শামীম ও লালন। গত 7 জানুয়ারি নগরীর পাহাড়তলী বাজারে গণপিটুনিতে নিহত হন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেল। তখন স্থানীয় ব্যবসায়ী ও পুলিশের পক্ষ থেকে মহিউদ্দিন সোহেলকে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে দাবি করা হয়। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সাবের আহমেদকে প্রধান আসামি ও 27 জনের নামসহ 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন ঘোষণা সহ 9টি দাবিতে আবারও আন্দোলনে নেমেছে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাট কলের শ্রমিকরা। সকালে লাল পতাকা ও লাঠি মিছিল নিয়ে নিজ নিজ কর্মস্থলে জড়ো হন শ্রমিকরা। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই শ্রমিক লীগ ও সিবিএ নন সিবিএ শ্রমিক নেতারা দাবি আদায়ে আগামীকাল থেকে বৃহস্পতিবার প্রতিদিন 4 ঘণ্টা রেলপথ, সড়কপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দিয়েছে। রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। শেষ হয়েছে সংলাপ। প্রশাসন বলছে সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করার পরই হবে নির্বাচন। 28 বছর ধরে অচল রাকসু, কিন্তু এবার ডাকসুর পর রাকসু নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। রাকসু নির্বাচনের ফলে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সংকট সহ নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলা সহ গণতান্ত্রিক চর্চা সহজ হবে বলে মনে করছে ছাত্র সংগঠনগুলো। স্বায়ত্তশাসিত যেগুলো বিশ্ববিদ্যালয় আছে
তারাও নিজেদের উদ্যোগে নির্বাচনটা দেননি। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চরিত্র এবং সাংস্কৃতিক মান এটা বজায় রাখতে হলে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার। ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চার পথটাকে প্রসারিত করার জন্য মূলত রাষ্ট্র নির্বাচনের প্রয়োজন এবং রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা রক্ষা হবে। রাকসু নির্বাচনের জন্য সাধারণ শিক্ষার্থীরা মুখিয়ে আছে বলে মনে করেন ছাত্র নেতারা, তাই দ্রুত তফসিল ঘোষণার দাবি জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা রাষ্ট্র নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে আমি মনে করি। কার্যক্রমগুলো এগিয়ে নিতে যতটা সময় লাগে এর মাঝে আমি মনে করি যে এটুকু করেই যেন রাষ্ট্র নির্বাচনটা অতি দ্রুত তফসিল ঘোষণা করা। সংলাপ সব রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে, কিন্তু প্রশাসন এখনো তফসিলটা ঘোষণা করেনি। আমরা শিক্ষার্থীরা আমরা মনে করি যে এখন উপযুক্ত সময় এবং সব ছাত্র সংগঠনের প্রস্তুত আছে। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে অন্তত 6 মাস ছাত্র সংগঠনগুলোর সহ অবস্থান নিশ্চিত করে নির্বাচন দিতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরকম অবস্থায় রাষ্ট্র নির্বাচন করতে চাই যে আমরা একসঙ্গে রাজনীতি করব, 6 মাস সহ অবস্থানে থেকে সমস্ত ছাত্র সংগঠন একসঙ্গে একই প্ল্যাটফর্মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে। ডাকসুর পর এবার রাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে রাজশাহীবাসী। এখানকার শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব বেছে নেবে তা নিয়েও রয়েছে কৌতূহল। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমামুল হকের পদত্যাগের দাবিতে টানা 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছুক্ষণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান করে তারা। পরে জেলা প্রশাসক SM অজিউর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসলে শান্ত হয় বিক্ষুব্ধরা। এর আগে মিছিল সহ ভিসির পদত্যাগের স্লোগান দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জেলা প্রশাসক তাদের আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে 1:15টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ত্যাগ করে আন্দোলনকারীরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে খননের বছর না যেতেই চর পড়েছে পঞ্চগড়ের কাজলদিঘি কালিয়াগঞ্জে বহমান করতোয়া নদীতে। ফলে নদী খননের সুফল তো দূরে থাক, উল্টো বেড়েছে দুর্ভোগ। এই জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজকেই দায়ী করছেন এলাকাবাসী। গত বছরের ফেব্রুয়ারিতে কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল নাজিরগঞ্জ ও দইখাতা এলাকায় করতোয়া নদীর 5 কিলোমিটার খনন কাজ শুরু হয়। মাত্র 3 মাসে কাজটি শেষ করে রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান পার্থসারথী সেন। পানি উন্নয়ন বোর্ডের এই কাজটি নারায়ণগঞ্জের ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড পেলেও তারা দিয়ে দেয় রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে দায়সারাভাবেই খনন কাজ শেষ করে। 9 কোটি 34 লাখ টাকা খরচে নদী খনন হলেও সুফলতার বদলে বেড়েছে দুর্ভোগ। এখন ওই নদীগুলো এখন মরে গেছে, মাছ নাই। লাভ কি হলো? আগে আমরা মাছটা ধরে খেতাম, ওটা বন্ধ হয়ে গেছে। নদীটা খোদাতে খুব ক্ষতি হলো, মানে আমাদের এই আবাদ বসত সব মারি গেল। বালাটা যদি অন্য সাইডে ফেলতো তাহলে আমাদের নদীতে পানিও থাকতো। খননের বালি নদীতে ফেলায় বছর না গড়াতে চর পড়েছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধি। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আর দেখাশোনা না হওয়ার কারণে আমাদের নব্যতা যেটা হওয়ার কথা ছিল নব্যতা হারাই গেছে। যেভাবে কাজগুলা করছিল এটা হয়তো অফিসের সাথে ঠিকাদারের একটা যোগসাজশ এই কাজগুলা হয়েছে। নদী খননে দুর্ভোগের কথা স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পরবর্তীতে যখন পুরো করতো একসাথে খনন হবে তখন নিশ্চয়ই সিনারিটা এরকম থাকবে না। যে কাঙ্ক্ষিত আমরা যে রেজাল্টটা আমরা আপনারা বা আমরা আশা করছিলাম সেটা তো এইভাবে কাজ করলে তো আশা পূরণ হবে না। এরই মধ্যে নদী খনন কাজের সিংহভাগ টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে পরিশোধ করেছে পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক। শতবর্ষী গাছ না কেটেই শুরু হয়েছে যশোর বেনাপোল মহাসড়ক প্রশস্ত করার কাজ, কিন্তু সড়ক প্রশস্তের কাজে মাটি খনন করায় উপড়ে পড়ছে গাছ। সামনে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আর পরিবেশবাদীরা বলছেন ইচ্ছে করে মেরে ফেলা হচ্ছে এসব গাছ। শতবর্ষী গাছ না কেটেই চলছে যশোর বেনাপোল সড়ক পুনর্নির্মাণ। 2 লেনের মহাসড়ককে প্রশস্ত করতে 3 থেকে 3.5 ফুট মাটি খনন করা হচ্ছে। এর ফলে উপড়ে পড়ছে গাছ, ঝুঁকিতে আশেপাশের বসতবাড়ি ও যান চলাচল। এই অবস্থায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে যান চলাচল বন্ধ সহ প্রাণহানির আশঙ্কা স্থানীয়দের। খোঁড়াখুড়ির কারণে অনেক গাছের শিকড় উপড়ে গেছে, যার কারণে এখন হালকা ঝড় অথবা বৃষ্টি আসলে যে কোনো মুহূর্তে এই গাছ বাড়িঘরের উপরে পড়ে যেতে পারে। 2 পাশে যারা মানুষ বসবাস করতেছে
সর্বসময় সর্বদা আতঙ্কিত অবস্থা। বৃক্ষরক্ষা সমন্বয় কমিটির অভিযোগ, ইচ্ছে করেই নষ্ট করা হচ্ছে এসব গাছ। রাস্তা উন্নয়নের নামে যে গভীরতা করা হচ্ছে, যাতে স্বাভাবিকভাবেই গাছ এমনি উপরে পড়ে যায়, অর্থাৎ গাছ ধ্বংসের যে চক্রান্ত, সেই চক্রান্তটা এই রাস্তা উন্নয়নের নামে সুপরিকল্পিতভাবে তারা শুরু করেছে বলে আমাদের মনে হচ্ছে। জেলা পরিষদ জানায়, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে আবেদন জানিয়েছে স্থানীয়রা, কিন্তু আদালতের নির্দেশ থাকায় তাদের কিছুই করার নেই। হাইকোর্টের নির্দেশনা এখন এটা আমরা কিছু করতে পারবো না। হাইকোর্ট পুনরায় আমাদের নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা গাছে হাত দিতে পারবো না। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, গাছ অক্ষত রাখার চেষ্টা করেই পুনর্নির্মাণ হচ্ছে মহাসড়ক। পুনর্নির্মাণ করতে গেলে আমাদের একটা এক্সকাভেশন করতে হয়, যেটার থিকনেস হয় আমাদের 3 ফিট থেকে 3.5 ফিট পর্যন্ত। তো এই খনন করতে গেলে কিছুটা শিকড় চলে আসে। চেষ্টা করছি যে যতদূর পারা যায় যে গাছের যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবে আমরা কাজগুলো চলমান রেখেছি। গত বছরের নভেম্বরে 2 লেনের 38 কিলোমিটার এই মহাসড়ক প্রশস্ত করতে 2312টি গাছ কাটার সিদ্ধান্ত হয়। তখন শতবর্ষী 2 শতাধিক গাছ কাটার সিদ্ধান্তে আন্দোলনের নামে পরিবেশবাদীরা। পরে হাইকোর্টের আদেশে গাছ অক্ষত রেখেই সড়ক চওড়া করার সিদ্ধান্ত নেয় সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান হত্যার দ্রুত বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সব শিক্ষক ও শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়। এর আগে গতকাল দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার স্বজনরা দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক খবর। নেপালে ঝড় ও বজ্রপাতে 28 জন মারা গেছেন, আহত হয়েছেন 4 শতাধিক। রবিবার রাতে নেপালের দক্ষিণাঞ্চলের বারা ও পারসা শহরে তারা হতাহত হন। দেশটির সরকার থেকে জানানো হয়, বারা রাজেশ পাওদেলে মারা যায় 27 জন, অন্যদিকে পার্শ্ববর্তী পারসা শহরে নিহত হয় আরও 1 জন। টুইট বার্তায় নিহতের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান চলছে, পাঠানো হয়েছে ত্রাণ সহায়তা। পুলিশ জানিয়েছে, বজ্রপাতের পাশাপাশি গাছ ভেঙে ও দেয়ালে চাপা পড়ে মারা গেছেন তারা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবারও নেপালের বেশ কয়েকটি জায়গায় ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। পেরুতে একটি বাসে আগুন লেগে নিহত হয়েছে অন্তত 20 জন, আহত হয়েছে অনেকেই। রবিবার রাতে লিমার উত্তরাঞ্চলীয় সান মার্টিন ডি পোরেস জেলায় ফিউরি টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি একটি স্টপে থামলে এতে আকস্মিক আগুন লেগে যায়। ওই সময় বাসটিতে অনেক যাত্রী ছিল, তবে ঠিক কতজন যাত্রী ছিল সেই সম্পর্কে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। তুরস্কের স্থানীয় নির্বাচনে রাজধানী আঙ্কারায় পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি। রবিবার তুরস্কের কাউন্সিলর ও মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। আঙ্কারায় বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি প্রার্থী মনসুর ইয়াভাস পরিষ্কার ব্যবধানে জয়ী হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। অপরদিকে ইস্তাম্বুলে 2 দলই জয় পাওয়ার দাবি করেছে। সিএইচপি প্রার্থী এক্রেম ইমামোগুল জানান, তিনি প্রায় 28,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর একে পার্টি জানিয়েছে, তাদের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম 4000 ভোটে এগিয়ে রয়েছে। তুরস্কের 3য় বৃহত্তম শহর ইজমিরেও মেয়র পদে জয় পাওয়ার দাবি করেছে সিএইচপি পার্টির প্রার্থী। সিএইচপি পার্টির এক নেতা বলেছেন, জনগণ গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছে। এদিকে হারের ইঙ্গিত পেয়ে প্রেসিডেন্ট এরদোয়ান নিজেদের দুর্বলতা চিহ্নিত করে সামনে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় বুথ ফেরত জরিপে এগিয়ে আছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি। জরিপ অনুযায়ী 30.4% ভোট পেয়ে এগিয়ে
আছেন 41 বছর বয়সী জেলেন্সকি। অন্যদিকে 17.8% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। রবিবার স্থানীয় সময় সকাল 8টায় ভোট শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে। তবে প্রথম দফার নির্বাচনে কেউ 50% ভোট না পেলে 21 এপ্রিল আবারও ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন 39 জন। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর বেলা 3টায় ডিবিসি সংবাদ নিয়ে আসবেন সুরভি আলম তরণী। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।